আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, আপনারা জানেন চ্যানেল 24-এর সাপ্তাহিক এই আয়োজনে আমরা বৃহত্তর চট্টগ্রামের সমসাময়িক নানা বিষয়ে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি, বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। আজ আমরা আলোচনা করতে চাই বন্দরনগরীর সেই নিয়মিত সমস্যা জলাবদ্ধতা নিয়ে। আপনারা নিশ্চয়ই জানেন এমনিতেই বর্ষা মৌসুম আসলে প্রতি বছর জলাবদ্ধতার সংকটে নাকাল হয় বন্দরনগরীর মানুষ। এবার বর্ষা মৌসুম আসার আগেই জলাবদ্ধতার সংকট দেখল বন্দরনগরীর মানুষ। কেন এই সমস্যা দূর হয় না, কিংবা কেন মেগা প্রকল্পের কাজ শেষ হয় না, এইসব বিষয় নিয়ে আজ আমরা এই অনুষ্ঠানে আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স চট্টগ্রামের প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান। স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। আপনি নিজেও একজন নগর পরিকল্পনাবিদ, আপনি নিজের চোখের সামনেই দেখেন এই যে বন্দরনগরীর সমস্যা। এর আগেও আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি, আপনি নিজেও আলোচনা করেছেন। চট্টগ্রামের এই সমস্যা কি নিয়তি? ধন্যবাদ। প্রতি বছর আসলে এই বর্ষা মৌসুমে আমাদের মিডিয়াতে বা আমরা নগর পরিকল্পনার প্রতিবার আসলে একই কথা বলছি, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামের জলাবদ্ধতার এই সংকট পরিপূর্ণভাবে সমাধান হচ্ছে না। নগর পরিকল্পনার দৃষ্টি থেকে আমরা যে কথাটা বারবার বলছি, শুধুমাত্র ড্রেনের মাধ্যমে কোনো একটি নির্দিষ্ট নগরের জলাবদ্ধতার সমস্যার সমাধান কখনোই হবে না। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমরা বারবারই আমাদের সামাজিক প্রেক্ষাপটে এবং রাষ্ট্রীয় প্রকল্পের মাধ্যমে এক ধরনের পার্সপেক্টিভ তৈরি করে নিয়েছি যে শুধুমাত্র ড্রেনে হলেই নগরের জলাবদ্ধতার সমাধান হবে। একটু ব্যাখ্যা করে বলি। 2020 সালের এক গবেষণার দিকে আমরা দেখেছি চট্টগ্রাম মহানগরীর ভিতরে প্রায় 1300-র অধিক পুকুর ছিল, এবং আমাদের গবেষণা বলছে প্রতি বছর 10% হারে এই পুকুরগুলো এবং জলাভূমিগুলো কমে যাচ্ছে। শুধুমাত্র ড্রেনের মাধ্যমে কোনো একটা শহরের বৃষ্টি বা বাংলাদেশের মতো ভূবৈচিত্র্য এবং প্রাকৃতিক যে বৈশিষ্ট্য আছে, বৃষ্টির যে পরিমাণ, তার মাধ্যমে তা নিষ্কাশিত হবে না। এটি হচ্ছে প্রথম বাস্তবতা হিসেবে আগে আমাদের মানতে হবে। এবং যে কারণে আমরা বারবার বলছি, নগর পরিকল্পনায় একটি শহরকে যখন পরিকল্পনা করা হবে, তার জন্য কিন্তু সুনির্দিষ্ট পরিমাণে খেলার মাঠ, উন্মুক্ত উদ্যান এবং জলাধারকে শহরের মধ্যে রাখতে হবে। ড্রেনকে জলাধারের অংশ হিসেবে চিন্তা করে বাকি জলাশয় ভরাট করলে তার প্রতিনিয়তি পরিবেশ উল্টোভাবে দিবে, সেটাই আমরা ভুক্তভোগী হচ্ছি। দ্বিতীয় বিষয় হচ্ছে চট্টগ্রাম মহানগরীতে যে ড্রেনগুলোও করা হয়েছে, আসলে সেই ড্রেনের ব্যবহারের বিষয়ে জনগণের আসলে ধারণা এবং তাদের আচরণগত জায়গার মধ্যে একটি বড় ব্যত্যয় পরিলক্ষিত হয়। চট্টগ্রাম মহানগরীতে প্রকারান্তে 60 লাখের বেশি মানুষ বর্তমানে বাস করছে, এবং প্রতিনিয়ত বা আমরা হিসাব করে দেখছি যে প্রতিদিন এই নগরীতে 2500 থেকে 3000 মেট্রিক টন আমরা গৃহস্থালী এবং আমাদের বাণিজ্যিক এবং বসতবাড়ি, শিল্প কলকারখানা থেকে বর্জ্য আমরা উৎপাদন করছি। সেই বর্জ্যর মধ্যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 1500 মেট্রিক টন পর্যন্ত বর্জ্য আসলে ব্যবস্থাপনা তারা করতে পারেন বলে তারা তথ্য আমাদের দেন। বাকি 1000 থেকে 1200 বা 1400 মেট্রিক টন এই বর্জ্যটা আসলে কোথায় যাচ্ছে? প্রতিনিয়ত এই বর্জ্যটা আমরা আসলে রাস্তার পাশে, খোলা প্রাঙ্গণে এবং অধিকাংশ ক্ষেত্রেই এগুলোতে আমরা নালা, নর্দমা, জলাভূমি এবং ড্রেনে নিক্ষেপ করছি। এবং এই বর্জ্যর যখন আবার আমরা একটু ক্লাসিফিকেশন করার চেষ্টা করি, তার মধ্যে একটা বড় অংশ হয়ে যায় আমাদের প্লাস্টিকের মধ্যে বর্জ্য নিক্ষেপের প্রবণতা, এবং তার সাথে আমাদের প্লাস্টিকের ওয়ান টাইম বোতল, গ্লাস, প্লেট, এই জাতীয় জিনিসগুলো। এছাড়াও আমাদের গৃহস্থালী অন্যান্য যে সমস্ত আবর্জনা, এবং আমরা মাঝে মাঝে দেখেছি আসবাবপত্র, তোষক, এগুলোও আমরা ড্রেনে নিক্ষেপ করছি। তাহলে আমাদের প্রথম মনে রাখতে হবে আসলে ড্রেন বা জলাধারের যে বিষয়টাকে আমরা বলছি, সেটা শুধুমাত্রই করা হচ্ছে আসলে পানির প্রবাহের জন্য, বাকি উপকরণগুলোর জন্য নয়। পুরো বর্ষা মৌসুম যখন শুরু হয় তখন এই জলাবদ্ধতাটা আসলে খুব প্রকটভাবে দেখা দেয়। কিন্তু এবার দেখলাম বর্ষা মৌসুম আসার আগেই হঠাৎ করে যে সংকটের মুখোমুখি হলো এই শহরের মানুষ। এক্ষেত্রে সিটি কর্পোরেশন কিংবা সিডিএ বলছে যে আমরা কয়েকটি বাদের কারণেই শুধুমাত্র, না, এই ক্ষেত্রে আসলে কি শুধু বাদের কারণে হচ্ছে? না, এই ক্ষেত্রে আসলে বিষয়টা হচ্ছে সময়ের সাথে সাথে নগর সেবাদানকারী সংস্থাগুলোকে আসলে স্মার্ট হতে হবে এবং প্রোঅ্যাক্টিভ হতে হবে। কারণ আমরা বারবার বলছি
গত বছরের উদাহরণের রেসপেক্টিভে আমাদের সবাই আমরা একটা প্রেক্ষাপট তৈরি করছি এবার, কিন্তু গত বছরের বিষয়টা কিন্তু ছিল ভিন্নতা। গত বছর সিটি কর্পোরেশন এবং তত্ত্বাবধায়ক সরকার, সিটি কর্পোরেশন এবং মহল্লা ভিত্তিক রাজনৈতিক দলগুলো এবং সামাজিক সংগঠনগুলোর এক ধরনের অ্যাক্টিভিটি আগের থেকে শুরু হয়েছিল, যে বন্যার পূর্বেই তারা এই নালা নর্দমাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন আগে করে রেখেছিল। সেক্ষেত্রে বর্ষা মৌসুমের পানিটি যথাযথভাবে নিষ্কাশিত হতে পেরেছিল। এবছরের যে বৃষ্টিপাতটা হলো সেটা সত্যিকার অর্থে কিছুটা আগাম বৃষ্টিপাত। সেক্ষেত্রে সিটি কর্পোরেশন সেই প্রস্তুতি এখনো নেয়নি, এবং সিডিএ থেকেও যেটা বলা হচ্ছে যে দুটি খালের ক্ষেত্রে, হিজরা খালের ক্ষেত্রে তারা দেখা গেল যে কাজের ড্রেনে যে উন্নয়নের কর্মকাণ্ড চলমান আছে সেখানে কাজের স্বার্থেই 30টির মতো তারা বাঁধ প্রতিরোধ তৈরি করেছিল, যে বাকি অংশে তাদের নির্মাণ কাজ চলমান ছিল, এবং তাদের এক ধরনের পর্যবেক্ষণ ছিল আরও 15 থেকে 20 দিন পরে বর্ষাকালের একটা প্রকোপ শুরু হবে, তখন তারা এই বাঁধগুলো নিষ্কাশিত করবে। এই আগাম বৃষ্টিপাতের ফলশ্রুতিতেই এই ঘটনাটা কিন্তু ঘটেছে, এবং সেটা কিন্তু আমরা ইম্প্যাক্ট দেখেছি যখন আমাদের সরকারি দপ্তরগুলো থেকে নির্দেশনা আসলো যে ওই বাঁধগুলোকে অপসারণ করে দেওয়ার জন্য, এবং সেটা অপসারণ করার সাথে সাথে কিন্তু আমরা দেখেছি প্রবর্তক মোড়ের ওখান থেকে পানি কিন্তু নেমে যাওয়া শুরু করেছে। তো এইটা হচ্ছে যে স্মার্ট গভর্নেন্সের বিষয়ে আপনাকে ওয়েদার ফোরকাস্টিং করে আপনাকে আগেই জনগণকে সতর্ক করতে হবে। এবং আমরা দেখেছি যে গবেষণা করে চট্টগ্রাম মহানগরীতে 1 মিটার যদি হচ্ছে জলাবদ্ধতার মাত্রা উচ্চতা 1 মিটার পর্যন্ত যায়, সেক্ষেত্রে 15% ভূমি পানির নিচে তলাবে, এবং হচ্ছে 25% আবাসিক বাড়ি বা একতলার যে সমস্ত বাণিজ্যিক ভবনগুলো রয়েছে সেগুলো আসলে তাদের কর্মকাণ্ডের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবে। এই চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে 4টা প্রকল্প বাস্তবায়ন করছে 3টা সংস্থা। এর মধ্যে সবচেয়ে বড় প্রকল্পটি বাস্তবায়ন করছে সিডিএ, যেটা বলা হচ্ছে যে মেগা প্রকল্প। কিন্তু আমরা দেখলাম যে সময়ের সাথে সাথে 8 বছর ইতিমধ্যে শেষ, 3 দফা সময় বাড়ানো হয়েছে, খরচ বাড়ানো হয়েছে, তারপরে এই শহরের মানুষ সেটার কোনো সুফল দেখছে না। এবং দুর্ভাগ্যবশত এই প্রকল্পের যথাসময়ে সম্পাদন করার ক্ষেত্রে বাংলাদেশে প্রকল্পের দীর্ঘসূত্রিতার যে অপসংস্কৃতি রয়ে গেছে তা থেকে আমরা বের হয়ে আসতে পারিনি। এই ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের সুদীর্ঘ সময়ের মধ্যে আমাদের ড্রেন এবং আবার স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, আমরা আলোচনা করছিলাম চট্টগ্রামের জলাবদ্ধতার সমস্যা নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান। আমরা এই যে প্রকল্পটা নিয়ে কথা বলছিলাম, এক্ষেত্রে আপনি নিশ্চয়ই বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন যে সিডিএ চেয়ারম্যান নিজেই বলেছেন যে এই প্রকল্প যদি পুরোটাই বাস্তবায়ন হয় তারপরও এই শহরের 20 থেকে 25 ভাগ জলাবদ্ধতার সমস্যা থেকে যাবে। এটার অন্যতম যে কারণটি উনি দেখিয়েছেন সেটা হচ্ছে যে সবগুলো খাল এই প্রকল্পের আওতায় আসেনি বা আরও কিছু কাজ বাকি আছে। এইসব কারণে আপনার কি মনে হয়, আসলে কি তাই? হ্যাঁ, আমি আসলে এটাকে সমর্থন করি। এই ক্ষেত্রে করি কারণ হচ্ছে শুধুমাত্র আমি শুরুতেই বলেছিলাম যে ড্রেনের মাধ্যমে পুরো জলাবদ্ধতা আপনি সমাধান করবেন, সেটা আসলে বাস্তবমুখী চিন্তা নয়। আপনাকে স্থায়ী কিছু জলাধার শহরের মাঝখানে রাখতে হবে। শহরের মাঝখানে আপনাকে কিছু সবুজ প্রাঙ্গণ রাখতে হবে, মাঠ রাখতে হবে, যেটি পানিকে আমাদের নিচের স্তরে যাওয়ার জন্য সুযোগ তৈরি করে দেবে এবং রিচার্জ হবে আমাদের ওয়াটার টেবিল। কিন্তু আমরা যদি পুরো শহরটাকে কংক্রিটে ঢেকে ফেলি এবং কেবলমাত্র ড্রেনের মাধ্যমে মনে করি যে আসলে হচ্ছে এই পানিটা বের করে নিয়ে আমরা দিব, সেটা সম্ভবপর নয়। আর আমি আগেই বলেছিলাম যে চট্টগ্রাম মহানগরীর ভূপ্রকৃতিগত যে বৈশিষ্ট্য, সেখানে কিন্তু আরেকটি বড় নিয়ামক হচ্ছে আমাদের কর্ণফুলী নদী এবং আমাদের জোয়ার ভাটা। আমাদের সেক্ষেত্রে দেখা যাচ্ছে কর্ণফুলী নদীতে ক্যাপিটাল ড্রেজিংয়ের অভাবে আমাদের নদীর তলদেশের উপর দিকে উঠে আসছে, ফলশ্রুতিতে ব্যাকফ্লো হওয়ার যে সম্ভাবনা বা প্রবণতা দিনকে দিন বাড়ছে। এটি একটি বড় বিষয়। এর সাথে যেহেতু আমাদের জোয়ার ভাটাও সম্পৃক্ত আছে, ড্রেনগুলোর মুখগুলো যখন হচ্ছে সেইখানে একটা বিবেচনা, এবং সাম্প্রতিক এই প্রকল্পের ক্ষেত্রে কিন্তু যে কারণে আলাদা করে রেগুলেটরের ব্যবস্থা রাখা হয়েছে, 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমরা বারবারই বলি যখন একটি ড্রেনেজ প্ল্যান করা হয়
তখন একটি নির্দিষ্ট মাত্রার বৃষ্টিপাতের ক্যালকুলেশন করা হয়, ক্যাচমেন্ট এরিয়া হিসাব করা হয় এবং কত সময়ের মধ্যে সেই পানিটা নিষ্কাশিত হবে ড্রেনের মাধ্যমে, তার একটি গাণিতিক এবং প্রকৌশলগত ব্যাখ্যা আছে। তো ওই গাণিতিক ব্যাখ্যার চেয়েও যখন বেশি পরিমাণে বৃষ্টি হবে এবং ওইভাবে ড্রেনগুলোতে যে আমাদের হিসাব করা আছে যে পানি যতটুকুভাবে আউট হয়ে যাওয়ার কথা ছিল, ড্রেনের মুখটা যদি আমরা বন্ধ করে রাখি ময়লা আবর্জনা দিয়ে এবং বৃষ্টিপাতের পরিমাণও অধিক হয়, তাহলে কিছু সময় অবশ্যই আমাদের জলজটের মুখে পড়তে হবে। এটি আসলে উন্নত দেশেও যখন তাদের প্রেডিক্টেডের চেয়ে বেশি বৃষ্টি হয়, তারাও আসলে এটার সম্মুখীন হয়। তো সেক্ষেত্রে কিছুটা সম্ভাবনা আছে। এই সম্ভাবনার মাত্রাটাকে আমরা কমিয়ে আনতে পারবো তখনই যখন আসলে আমরা পরিকল্পনাগত এবং অবকাঠামোগত ইমপ্লিমেন্টেশনের কাজের সাথে সাথে নাগরিকরা দায়িত্ব সচেতন হবে। আমি বারবার বলছি, একক পক্ষের মাধ্যমে আসলে এটা সমস্যার সমাধান সম্ভব নয়। আমাদের নাগরিকদের সচেতন হতে হবে। আর 36টি খালের বাইরে এখনও যে আরও প্রায় 30টির মতো খাল রয়ে গিয়েছে, সেগুলোকেও আসলে হচ্ছে আমাদের অপদখল থেকে বের করে নিয়ে এসে যথাযথ একটি কানেক্টিভিটির মাধ্যমে আমাদের ওয়াটার বডি হিসাবে তাদের প্রিজার্ভ করার ব্যবস্থা করতে হবে। আর যে 1300 পুকুরের কথা আমরা বলেছি শহরের মধ্যে আছে এবং দুর্ভাগ্যবশত প্রতি বছর যে 10% করে হারিয়ে যাচ্ছে, আমাদের জন্য কিন্তু নতুন কিছু করতে হবে না। আমাদের জলাধার সংরক্ষণ আইন আছে, আমাদের সিডিএর আইন অনুসারে এটাকে ভরাট করার কোনো সুযোগ নাই। আমাদের পরিবেশ অধিদপ্তর আছে, সেই আইনগুলোকে যদি আমরা বাস্তবায়নের ক্ষেত্রে আসলে আমরা চোখটাকে বন্ধ করে রাখি বা উট পাখির মতো আমি দেখব না বলে কিছুই ঘটবে না, এই মানসিকতা থেকে বের হয়ে না আসি, তাহলে এর আসলে কখনো সমাধান আমরা খুঁজে পাবো না। এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সমন্বয়ের কথা বহুদিন ধরে বলা হচ্ছে। আপনি সম্প্রতি দেখেছেন যে এই হঠাৎ করে এই জলাবদ্ধতার পরে নতুন করে সরকার একটি 19 সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করেছে। কিন্তু আমাদের অভিজ্ঞতাটা হচ্ছে এর আগেও আমরা বিভিন্ন সময়ে দেখেছি যে এরকম সমন্বয় কমিটি হয়েছে প্রকল্পটি বাস্তবায়নের জন্য। প্রায় 50-60টির মতো সমন্বয় সভা হয়েছে, 200-এরও বেশি সিদ্ধান্তও নেওয়া হয়েছিল, কিন্তু সেগুলো খুব বেশি যে ইমপ্লিমেন্ট হয়েছে তা না। এই সমন্বয়ের জায়গায় আপনি আসলে কতটুকু আশা দেখেন? এই সমন্বয়ের জায়গাতে আমরা বহুত বছর ধরে বলে আসছি, শহরগুলোতে নগর সরকার ব্যবস্থা চালু করতে হবে একটি সিঙ্গেল আমব্রেলার আন্ডারে। একটি শহরে যখন হচ্ছে 26টি সেবাদানকারী সংস্থা থাকে এবং প্রত্যেকেই ভিন্ন ভিন্ন মন্ত্রণালয়ের আন্ডারে, তখন আসলে তাদের এ ধরনের সাময়িক সমন্বয় কমিটির মিটিং আমরা শুনতে পাবো, কিন্তু পরিপূর্ণভাবে ফলাফল কখনোই পাবো না। কারণ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আন্ডারে, তার প্রকল্প এবং তার কাজের জবাবদিহিতা সে তার কাছে দিচ্ছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং ওয়াসা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে দিচ্ছেন। কেউ কারো কাছে আসলে জবাবদিহিতার ক্ষেত্রে নাই। সিটি মেয়র কি জবাবদিহিতা করবেন সিডিএ চেয়ারম্যান মহোদয়ের কাছে, অথবা সিডিএর চেয়ারম্যান মহোদয় কি সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়ের কাছে জবাবদিহিতা করবেন? কেউ কারো কাছে জবাবদিহিতা ওনারা করবেন না। ওনারা করবেন আমাদের জনগণের কাছে জবাবদিহি, গণতান্ত্রিক ব্যবস্থাপনায়। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের এই জনগণের এই জবাবদিহিতার পরিবর্তে আমরা নিজেরাই এতটাই বেশি ভুক্তভোগী হয়ে গিয়েছি, আমরা আসলে এখন শুধু সৃষ্টিকর্তার দিকে অনেক ক্ষেত্রে তাকিয়ে থাকি। তো আমি সত্যিকার অর্থে এ ধরনের সমন্বিত কমিটির বিষয়ে বা তার ফলাফলের বিষয়ে এই মুহূর্তে খুব বেশি আশাবাদ ব্যক্ত করতে পারছি না। সেক্ষেত্রে আমি বলবো বাংলাদেশের জন্য চট্টগ্রাম দিয়ে শুরু করা যেতে পারে সিঙ্গেল আমব্রেলার আন্ডারে আরবান গভর্নেন্স সিস্টেম চালু করা। এই শহরে একটি কর্তৃপক্ষই থাকবে, তার আন্ডারে বাকি সংস্থাগুলো সেবাদান করবে। সেক্ষেত্রে একক দায় দায়িত্ব এবং এককভাবে কাজ করার একটি সুযোগ তৈরি হবে এবং সেক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ, বাস্তবায়ন এবং মাঠ পর্যায়ে তার সুফল অথবা মাঠ পর্যায় থেকে মানুষের ফিডব্যাক পাওয়াটা অনেক বেশি সোজা এবং সরকারের জন্য তার অর্থের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার সুযোগ। না হলে 2-3টি সংস্থা রাষ্ট্রের অর্থ নিয়ে একই রকমের প্রকল্প করবে এবং সমন্বয়হীনতার মাধ্যমে তার লক্ষ্য যে অভীষ্ট ফলাফল চাচ্ছে সরকার, সেই অভীষ্ট ফলাফল সরকার আসলে দেখতে পাবে না। এক্ষেত্রে আরেকটা বিষয় আমরা যদি বলি, সেটা হচ্ছে যে এই প্রকল্প বাস্তবায়নের পরে এইটার রক্ষণাবেক্ষণের একটা সবচেয়ে বড় বিষয় রয়ে গেছে। আমরা যেটা দেখলাম যে সিডিএ সেটা বাস্তবায়ন করছে, কিন্তু এটা শেষ পর্যন্ত হয়তো রক্ষণাবেক্ষণ করতে হবে সিটি কর্পোরেশনকে। এই জায়গায় আমরা যেটা দেখলাম যে এই প্রকল্প বলা হচ্ছে যে প্রায় 90% মতো, দাপ্তরিকভাবে বলা হচ্ছে যে 90% মতো কাজ শেষ।
তাহলে এরপরেই তো এটা রক্ষণাবেক্ষণের প্রশ্ন আসবে। কিন্তু আমরা যেটা দেখলাম যে সিটি কর্পোরেশন এখনো রক্ষণাবেক্ষণের জন্য যে প্রস্তুতি সেটুকু আসলে তাদের খুব বেশি দেখা হয়নি। তাহলে কি এটা শেষ হওয়ার পরে রক্ষণাবেক্ষণটাও একটা সংকটের মুখে পড়বে? অবশ্যই পড়বে, কারণ এটা শুরু থেকেই বলা হচ্ছিল যে এই প্রকল্পের সূত্রপাতের সময় থেকে বলা হচ্ছিল যে আসলে কার কাজের দায়িত্ব কাকে দেয়া হচ্ছে। আমি ছোট্ট একটা উদাহরণ শুধু দিলেই হবে, চট্টগ্রাম মহানগরীতেই পতেঙ্গা সি বিচ এলাকাতে আলোকসজ্জা যে করা হয়েছিল এবং পরবর্তীতে সেই আলোকসজ্জা হ্যান্ডওভার করার সময় যে স্ট্রিট লাইটগুলো করা হয়েছিল সিডি এর মাধ্যমে হয়েছিল, এবং সিটি কর্পোরেশনকে যখন হ্যান্ডওভার করতে বলা হলো, সিটি কর্পোরেশন তখন বলল যে এগুলোর বকেয়া কোটি টাকার উপরে বিদ্যুৎ বিল আমার পক্ষে পরিশোধ করা সম্ভব না, এবং পরবর্তীতে সেই বিদ্যুতের লাইটগুলো কিন্তু আর জ্বলতো না। তো আমরা ভয়ে আছি যে এই ধরনের দুইটি সংস্থার মধ্যে আন্ত সমন্বয়হীনতার ফলশ্রুতিতে এই প্রকল্প শেষ হওয়ার পরে আমি সবসময় বলবো সিটি কর্পোরেশনকে যদি আপনারা হ্যান্ডওভার করিও, সিটি কর্পোরেশন তখন ডেফিনেটলি তারা বলবেন এর রক্ষণাবেক্ষণের জন্য তার অতিরিক্ত জনবল লাগবে, তার নির্দিষ্ট পরিমাণে ভিন্ন কিছু প্রযুক্তিগত এক্সকেভেটর লাগবে ময়লাগুলো নিষ্কাশনের জন্য। তারা কিন্তু একটা প্রকল্প জমাও দিয়েছে এবং বাজেট তারা চাবে, এবং তারা যখন এই সবগুলো জিনিস সরকারের কাছ থেকে সাথে সাথেই পাবে না, তখন একটি সংকটকালীন বা একটি অবস্থা তৈরি হবে যা আসলে তখন জনগণের জন্য আরেকটি অভিশাপ হিসেবে নামবে। কারণ ড্রেনগুলো সেই মুহূর্তে যথাযথভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না হওয়ার একটি সম্ভাবনা থেকে যাওয়া আছে বলে মনে করছি। তো সেক্ষেত্রে কিন্তু প্রকল্প শেষ হওয়ার সময় যেহেতু ঘনিয়ে আসছে, এখনই সময় সিডিএ এবং সিটি কর্পোরেশন এবং ওয়াসা পানি উন্নয়ন বোর্ড এদের নিয়ে আন্তঃমন্ত্রণালয় মিটিংয়ের মাধ্যমে এইগুলোর রক্ষণাবেক্ষণ কার মাধ্যমে হবে সেই সংস্থার উপরে বুঝিয়ে দেওয়া, এবং সেই সংস্থাকে সেই রক্ষণাবেক্ষণের জন্য আসলে যে পরিমাণে অর্থ এবং জনবলের প্রয়োজন হবে সেটাও আসলে নিশ্চিত করতে হবে সরকারকেই। তা না হলে আমাদের দেশে আমরা সবসময় দেখি যে অবকাঠামোগত উন্নয়ন হয়, কিন্তু পরবর্তীতে রক্ষণাবেক্ষণের অভাবে তার সুফল জনগণের দ্বারগোড়ায় পৌঁছায় না। জলাবদ্ধতার পাশাপাশি এই যে ড্রেনে পড়ে মানুষের মৃত্যু, এইটা আসলে নিরাপদ করতে আসলে সমস্যা কোথায় বলে মনে হয় আপনার কাছে? না, আমার কাছে সমস্যা তো মনে হয় না। আমার কাছে বিষয়গুলো যে বিষয়টার মধ্যে আপনাকে বৈজ্ঞানিক গবেষণা এবং বৈজ্ঞানিক প্রযুক্তিতে প্রকৌশলীদের, পানি বিশারদের কাছ থেকে আপনাকে সমাধান নিয়ে কাজ করতে হবে। সেই বিষয়টি যদি আপনি অন্য কারো কাছ থেকে নিয়ে সমাধান করার চেষ্টা করেন, তাহলে আপনি কিন্তু পরিপূর্ণ ফলাফল পাবেন না। আমাদের বাংলাদেশে পানি নিয়ে গবেষণা করার অনেকগুলো প্রতিষ্ঠান আছে। চট্টগ্রামের ক্ষেত্রে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, সেখানে পানি গবেষণার জন্য আলাদা বিভাগ আছে, সেখানে পুরকৌশল বিভাগ আছে, নগর পরিকল্পনা বিভাগ আছে, স্থাপত্য বিভাগ আছে। তাদের সহযোগিতা চেতে পারে সরকার। কারণ চট্টগ্রামের ড্রেনগুলোর ক্ষেত্রে বিশেষ করে প্রাথমিক যে ড্রেনগুলো থাকবে, প্রাইমারি ড্রেন, সেগুলো কিন্তু উন্মুক্ত রাখতে হবে। কেন বলেছি আমি? অন্য শহরের সাথে পার্থক্য এখানে আপনার পাহাড় থেকে বালু নেমে আসে এবং নির্দিষ্ট সময় পরে এখান থেকে বালু উত্তোলন করে আপনাকে সরিয়ে দিতে হবে। তাহলে উপরে স্ল্যাবগুলো দিলে কিন্তু আপনার সেই কাজটি সম্ভব না। তাহলে যখন আপনি উন্মুক্ত ড্রেন রাখছেন এবং যেগুলোর প্রশস্ততা এবং গভীরতা বেশি, সেক্ষেত্রে কিন্তু তার পাশে আপনি এক ধরনের ফেন্সিং করতে হবে, অস্থায়ী ফেন্সিং, যেগুলো যখন আবার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে এক্সকেভেটরগুলো কাজ করবে তখন যেন সেটাকে সরিয়ে কাজ করা যায়। তাহলে সেই ডিজাইনটাকে আপনাকে নিতে হবে। ওই ডিজাইনটার সাথে সাথে ড্রেনের পাশে কিন্তু আপনি কিছু বিউটিফিকেশনের জন্য কিছু ছোট জাতীয় গুল্ম জাতীয় ফুলের গাছ রাখতে পারেন। তাহলে একই সাথে কিন্তু সেটা নিরাপত্তাটাও নিশ্চিত করবে। নিশ্চয়ই। আমরা আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। ধন্যবাদ আপনাকেও। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। ভালো থাকুন সবাই।